ভয়ঙ্কর সুন্দর, এরপর ঢাকা অ্যাটাক, যদি একদিন, প্রহেলিকা প্রিয়তমা, রাজকুমার। আপনি স্ক্রিপ্ট এবং মানে গল্প সবকিছু পছন্দ না হলে আপনি আসলে গান লিখতে চান না। সো কখন আপনাকে নক করা হলো এবং সেই গানটি লিখতে আপনি কত সময় নিয়েছিলেন? মেঘের নৌকার জন্য আমি যথেষ্ট সময় নিয়েছি আই উড সে, কারণ মেঘের নৌকার ব্রিফিংটা চয়নিকা চৌধুরীর ছিল এবং এই ব্রিফিং এর পরে আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়। স্ক্রিপ্টটা আমি পড়ি, পুরোপুরি স্ক্রিপ্টটা আমি অনেকবার পড়ি আসলে, মানে পুরো স্ক্রিপ্টটা, কারণ ওখানে বেশ কটা গান আমার লেখা। সো মেঘের নৌকা, আই বৃষ্টি, তারপরে হচ্ছে করোনা করোনা পাগল, তারপরে হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবাসে মরে যায় তারা। সো অনেকগুলো গান ওখানে ছিল। সো যার জন্য আমাকে আসলে পুরো স্ক্রিপ্টটা ভালো মতো ইন্টারনালাইজ করতে হয়েছে, এবং বিশেষ করে হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ওই গানটা যখন লিখতে যাই তখন কিন্তু ইনফ্যাক্ট আই ক্রাইড। এটা মানে এত চমৎকার একটি গান, ওই গানটা শোনার পর আমি অবাক হয়েছি যে এত সুন্দর একটি গান এবং কথাগুলো দারুণ, এবং আমার কাছে মনে হয়েছে সেমি ক্লাসিক্যাল একটা গান শুনছি। ওখানে আসলে হচ্ছে কি, মানে দ্য ক্যারেক্টার ইটসেলফ এবং তাদের যে ইনএবিলিটি, চাওয়ার পরেও যে ওই জায়গায় পৌঁছাতে না পারার যে যন্ত্রণাটা, ওটা না আই কুড ইন্টারনালাইজ আর কি। ওই হয় কি, গান তখনই ভালো হয় যখন আপনি এই পুরো গল্পের সাথে মিশে যেতে পারেন। এক্স্যাক্টলি। তো ওই জায়গাটায় ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং আর কি, ওই জায়গাটা থেকে। আর মেঘের নৌকা যখন আমি লিখি, মেঘের নৌকা লেখার সময় আমাকে চয়নিকা দি বলেছিলেন যে উনি আসলে একটা পুরো বাংলাদেশকে দেখাতে চান। আচ্ছা। এবং যেই মোমেন্ট থেকে ভালোবাসাটা যাচ্ছে, সেই মোমেন্টে ভালোবাসার আগ পর্যন্ত তারা অলমোস্ট বক্সড, তারা একটা সিচুয়েশনে বক্সড, তারা একটা বাড়িতে বক্সড। সো এরকম একটা জায়গা থেকে একটা ইমাজিনেশনে ফ্লো করানোর জন্য ইউ নিড আ কাইন্ড অফ এ লিরিক্স যেটা তাকে ফ্লো করাবে। আর যেহেতু দ্য কাস্টিং ইটসেলফ, দ্য স্টোরি ইটসেলফ, এটার জন্য আসলে যে ধরনের আপনার উপমা উৎপ্রেক্ষা বা সিমিলি দরকার, সেগুলো প্লাস হচ্ছে আপনার যে ধরনের ইমাজিনেশনটাকে নিতে হবে, সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যে লিরিক্সটাকে একটু অন্যরকম করা প্রয়োজন। সেখান থেকে আসলে মেঘের নৌকাটা তৈরি হয়েছে। এবং যখন আমি মেঘের নৌকাটা বানাচ্ছি তখন আমার একটা ফ্যান ফ্রেমিং টেকনিক আছে, যে ফ্যান ফ্রেমিং টেকনিকে আমি দুটো আনরিলেটেড জিনিসকে আমি রিলেট করি। যেমন মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। আকাশটা আর মেঘের নৌকা, মেঘ থেকে নৌকা এবং সেখান থেকে আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। সো আমার সাগরের সাথে শঙ্খ মিলাতে হয়েছে এবং সেখান থেকে ওকে ট্রান্সপোর্ট করতে হয়েছে বাতাসে। সো এই যে ইমাজিনেশনটা, ওই ইমাজিনেশনের সাথে ওয়ার্ডসগুলোকে ঠিকঠাক মতন পোর্ট্রে করা, এবং প্রত্যেকটার জন্য হিমালয় শিখর তুমি, আমার আনন্দ তোমায় ছোঁয়াতে। সো ওই জায়গাগুলোকে ঠিকঠাক মতন, অরণ্যের পাখি তুমি, তোমায় জোড়াবো ছায়াতে। সো ওই ইমাজিনেশনসগুলো যাতে করে খুব ইজিলি মানুষ বুঝতে পারে সেটারও চেষ্টা করতে হয়েছে। সো ওই চিন্তাগুলোই আসলে আমাকে অ্যাট্রাক্ট করেছে। আর অন্তরাগুলো লেখা কিন্তু গাড়িতে, কারণ অন্তরার জ্যামে বসে বসে না, গাড়িতে আমি চিটাগং যাচ্ছিলাম, ওই সময় ইমরান ফোন করলো, ফোন করে বললো যে ভাইয়া আমি অন্তরাটা চেঞ্জ করতে চাই, অন্তরাতে আমার একটা ভালো সুর আসছে, আপনি কি একটু সুরের উপরে লিখে দিতে পারবেন? সো ও সুরটা পাঠালো, আমি ওই সুরের উপরে টেলিফোনে আমি ওকে লিখে দিলাম। ওয়াও, জাস্ট ভাবা যায় না, মানে এমন একটি গান যে গানটি রিলিজের আগে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করা হয়েছে সেই গানে। আই এম সো অনার্ড। আমি তো আসলে একটা গীতিকবির জন্য এর থেকে বড় আর কি হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গানটা পারফর্ম করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহোদরা শেখ রেহানা ম্যাডাম, দুজনই এটা শুনেছেন। এটা ইটস এ হিউজ থিং। শুধু এটা না, প্রিয়তমা উনি শুনেছেন। সো আই এম সো ফরচুনেট যে আমার এই সৌভাগ্যটা হয়েছে। এবং আপনারা যদি আমি আসলে রাজকুমারের প্রসঙ্গে পরে আসছি, যেহেতু পরের বছর এই দুটো গানের প্রসঙ্গে গেলে, মানুষ এত রিলস বানিয়েছে এখন, ট্রেন্ডিং এর যে ব্যাপারগুলো, যে রিলস, টিকটক এবং ভিডিও, মানে আমি নিজে যে বসে আছি, আমি ওই দুটো গান নিয়ে রিলস বানিয়েছি আমার ফেসবুক, আমার পেজ এবং ইনস্টা থেকে পোস্ট করেছি। সো গান দুটো আসলে চমৎকার রকম একটা আলাদা ভাইব দিয়েছে। এবং অনেকদিন পর বোধহয় আমরা বাংলা গানের একটা যে ধারা ছিল আগে, যে খুব ম্যাসিভ হিট হওয়ার একটা ব্যাপার, ওই গানগুলো অল টাইম কানের মধ্যে বাজতে থাকে এবং মুখস্থ হয়ে যাওয়ার একটা ব্যাপার,
ব্যাপার, সেটা বোধহয় বেশ কিছু বছর পরে এসে আমরা এই গানগুলোর মধ্য দিয়ে পেয়েছি। একটু আমি যাব আমাদের এই টিবিএস এর একজন মানে আমাদের বিনোদনের যিনি কর্মরত রয়েছেন সোহেল ভাই, তার একটা প্রশ্ন রয়েছে, আমি তার পক্ষ থেকে প্রশ্নটি করতে চাই। তিনি বলেছেন যে প্রত্যেকটি গানের পেছনে তো একটা গল্প থাকে। সো এই যে যখন আপনি প্রিয়তমার জন্য গান লিখলেন, তখন আসলে আপনি কোথায় বসে সেটা লিখেছেন, এবং রাজকুমারের গানের প্রসঙ্গ তিনি জানতে চেয়েছেন। আমি শুনেছি কোন একটা গান লেখার সময় আপনি জার্মানিতে ছিলেন। জি। সো একটু যদি গল্পগুলো বলতেন। প্রিয়তমা লেখার সময় প্রিয়তমাটা কিন্তু অনেক আইটারেশন হয়েছে। প্রিয়তমা প্রথম আমি যে গানটা লিখেছি সেই গানটা কিন্তু লিরিক্স পছন্দ হয়েছে, কিন্তু তারপরও গানটা যায়নি। আচ্ছা। তখন আরেকটা টিউন পছন্দ হলো, ওই টিউনটা আমাকে পাঠিয়ে বলা হলো, হিমেল আমাকে বলল যে ভাইয়া এই টিউনের উপরে আপনি গানটা লিখে দেন। সো আমার টিউনটা না শুনে মাত্র আই থট যে দিস ইজ রেজোনেটিং আর কি, আমার ভেতরে ঢুকে গেছে। আর গান যখন একটা টিউন আমার ভেতরে ঢুকে যায়, কিংবা গানটা যখন আমি ইন্টারনালাইজ করতে পারি, তখন কিন্তু আমি গানটা লিখতে পারি। সো ওই সময়ে ওই গানের কথাগুলো আসলো যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। হ্যাঁ, এবং ওই আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সো ওই আকাশ নীলে তুমি যে নীলিমা, ওখানে হচ্ছে আপনি ট্রু আসিফ ইকবালকে পাবেন। হ্যাঁ, যে মানে ওই যে সিমিলিস গুলো হচ্ছে আসলে আমি চেষ্টা করি এটাকে আমি আমার নিজের মতো করে নিতে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই গানটা শুনে যে এই গানটা আসলে কে লিখেছে। সো ওই জিনিসটা, ওই সিগনেচারটা আমি দেওয়ার চেষ্টা করি।